মাসিক শুরু হওয়ার আগে অথবা মাসিক চলাকালীন অথবা মাসিক শেষ হয়ে যাওয়ার মুখে এই সময়ে কিন্তু বেশিরভাগ মেয়ের প্রচুর পরিমাণের তলপেটে ব্যথা হতে থাকে। তলপেটে প্রচুর অসহ্য একটা যন্ত্রণা ভোগ করে। এখন এই যন্ত্রণাটা কেন হয়, এই যন্ত্রণাটা থেকে কি ঘরোয়া উপায় আছে যেটা থেকে আপনি অবলম্বন করলে খুব দ্রুত সুস্থ হতে পারবেন কোনো রকম মেডিসিন ছাড়াই, সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। তাই মাসিক সময় বা মাসিক ঠিক শুরু হওয়ার 2-4 দিন আগে থেকে তলপেটে প্রচুর পরিমাণে যন্ত্রণা যে হয়, এই যন্ত্রণা হওয়াটাকে মেডিকেল টার্ম অনুযায়ী কিন্তু ডিসমেনোরিয়া বলা হয়। মানে পিরিয়ড শুরু হওয়ার ঠিক কিছু মুহূর্ত আগে থেকে বা 1-2 দিন আগে থেকে এই ব্যথাটা কিন্তু শুরু হয়। এই মাসিকের সময় যে যন্ত্রণাটা, এই যন্ত্রণাটা কিন্তু দুরকম ভাবে হয়, আর দুরকম ভাবে কিন্তু দুরকম প্যাটার্নের দুরকমই লক্ষণ প্রকাশ পায়, দুরকম ধরনের লক্ষণ প্রকাশ পায়। মাসিকের সময় কি হয় না, প্রচুর পরিমাণের মোচড় দেয়া ব্যথা হয়, মানে একদম মোচড় দিচ্ছে তলপেটের কাছে, এইরকম ধরনের প্রচন্ড তীব্র পরিমাণের একটা ব্যথা আপনি বুঝতে পারবেন। আর এই ধরনের ব্যথা মাসিক শুরু হওয়ার কয়েক ঘন্টা অথবা কয়েক দিন আগে থেকে আপনার স্টার্ট হবে। এই স্টার্ট হয়ে চলতে থাকবে। অনেকের ক্ষেত্রে কি হয়, মাসিক শুরু হয়ে গেলে ব্যথাটা থেমে যায়। আবার অনেকের ক্ষেত্রে কি হয়, মাসিক যতদিন পর্যন্ত চলে ততদিন পর্যন্ত এই ব্যথাটা কিন্তু একই নিয়মভাবে বা একই রকমভাবে হতে থাকে। আর এই যে ব্যথাটা, মোচড় দেওয়া ব্যথার কথা বলছি, এই মোচড় দেওয়া ব্যথাটা কিন্তু সব থেকে বেশি কষ্ট দেয় মাসিক শেষ হয়ে যাওয়ার ঠিক আগের 24 ঘন্টা বা 48 ঘন্টা। ধরুন আপনার মাসিক স্টার্ট হয়েছে, কালকে শেষ, আজকের থেকে অথবা কালকের দিন থেকে আপনার প্রচুর পরিমাণে, মানে এতটাই হবে ব্যথাটা, সেটা আপনি হয়তো সহ্য করতে পারবেন না। এইরকম ধরনের পেট চেপে বসে থাকবেন বা পেট চেপে শুয়ে থাকবেন, এইরকম ভাবে আপনার থাকতে হচ্ছে, এতটাই তীব্র হবে। তবে এই ব্যথাটা কিন্তু পিরিয়ডের সময় বা মাসিকের সময় এই ব্যথাটা, এই ব্যথাটা কিন্তু অনেকের ক্ষেত্রে কি হয়, নাভির ঠিক 5 থেকে 6 আঙুল নিচে ওই একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে। আবার অনেকের ক্ষেত্রে কিন্তু এই ব্যথাটা রেডিয়েট করে, এই ব্যথাটা রেডিয়েট করে কখনো কোমরের দিকে যায়, অথবা অনেকের থায়ের সামন দিক বরাবর রেডিয়েট করে। অনেকের ওই তলপেটের সঙ্গে থাই সমেত ব্যথা হয়, অনেকের তলপেট প্লাস তার সঙ্গে কোমরের যন্ত্রণা হয়, মানে ব্যথাটা ওই পর্যন্ত ওই দিকে ছড়িয়ে যায়। তবে এই যারা অনেক দিন ধরে, বহু দিন ধরে এই ডিসমেনোরিয়া বা পিরিয়ডিক পেন, পিরিয়ডের সময় যে পেন, এই সমস্যায় ভুগে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যথাটা রেডিয়েট করে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল থাকে। আর যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ভুগছে না, হয়তো অল্প বয়স, সবে সবে পিরিয়ড স্টার্ট হয়েছে, সেই সময় থেকে ব্যথাটা শুরু হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা রেডিয়েট করবে না, একটা জায়গাতে সীমাবদ্ধ হয়ে যন্ত্রণাটা হয়। এর পাশাপাশি এই স্পাসমোডিক পেন বা মোচড় দেয় যে ব্যথা, এই মোচড় দেওয়া ব্যথার পাশাপাশি আপনার ক্লান্তি, মাথা ঘোরা, বমি বমি ভাব, অনেকের ক্ষেত্রে লুজ মোশন, এই সমস্ত লক্ষণ কিন্তু পাশাপাশি আপনার প্রকাশ পায়। আবার অনেকের ক্ষেত্রে এই পাশাপাশি মানে বমি বমি ভাব শুধু না, অনেকের বমিও হয়ে যায়। আবার এদের এই সময় মেয়েদের ক্ষেত্রে, এই সমস্ত মেয়েদের ক্ষেত্রে পালস রেট কিন্তু বেড়ে যায়। পালস রেট নর্মাল যেটা থাকে, এই সময়ে পালস রেট কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যায়। আবার যাদের ক্ষেত্রে দেখবেন সিভিয়ার পেন, প্রচণ্ড সিভিয়ার পেন হচ্ছে, তাদের ক্ষেত্রে কি হয় না, এই প্রচণ্ড সিভিয়ার পেনের কারণে চোখের আইলিডস, লোয়ার আইলিডস যদি টেনে দেখা যায়, দেখা যাবে একটা ফ্যাকাশে ভাব প্রকাশ পাচ্ছে, যেহেতু ব্লাড লস হচ্ছে প্লাস প্রচুর কষ্ট পাচ্ছে, মুখে একটা জীর্ণ শীর্ণ ভাব ফুটে উঠবে। তার সঙ্গে চোখের লোয়ার আইলিড যদি টেনে দেখা যায়, সেক্ষেত্রে ফ্যাকাশে ভাব লক্ষ্য করা যাবে। শরীরে ঠান্ডা ঘাম হবে, এই ঠান্ডা ঘাম হওয়াটা কিন্তু খুব খারাপ লক্ষণ। এই ঠান্ডা ঘাম হওয়া প্লাস যদি প্রচুর পরিমাণে যন্ত্রণা, এই সময় কিন্তু অনেকে কি হয়, নর্মালি মূর্ছা যায় বা অজ্ঞান হয়ে যায়। আবার কিছুক্ষণ ট্রিটমেন্ট করলে জ্ঞান ফিরে আসে, এইরকমও কিন্তু হিস্ট্রি লক্ষ্য করা যায়। তবে এই অজ্ঞান হয়ে যাওয়া বা মূর্ছা যাওয়ার ব্যাপারটা অনেক কম হয়, কিন্তু হয়, হতে দেখা যায়। পিরিয়ডের সময় এতটাই যন্ত্রণা হয়। আর এই যে লক্ষণগুলো পরপর পরপর বললাম এতক্ষণ ধরে,
এই সমস্ত লক্ষণ যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে বুঝবেন আপনি প্রাইমারি ডিসমেনোরিয়াতে আক্রান্ত হয়েছে। তখন একটু ভিডিওর আগে শুরুতে বলছিলাম না, দুই ধরনের প্রকাশ পায়, একটা হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়া আর একটা হচ্ছে সেকেন্ডারি ডিসমেনোরিয়া। তো প্রাইমারি ডিসমেনোরিয়াতে যদি আপনারা আক্রান্ত হন তাহলে কিন্তু এই যে সমস্ত লক্ষণগুলোর কথা বললাম, এই সমস্ত লক্ষণ কিন্তু পরপর আপনার মধ্যে ফুটে উঠবে। তবে প্রাইমারি ডিসমেনোরিয়াতে কিন্তু বা প্রাইমারি ডিসমেনোরিয়া, এই যে মোচড় দেওয়া ব্যথার কথা আমি বললাম, এই মোচড় দেওয়া ব্যথা এই কন্ডিশনে কিন্তু বেশি ভোগে ইয়াং বা ইয়াং যে ওম্যান, তারাই, মানে যাদের বিয়ে হয়নি তারাই বেশি ভোগে। বা এটাও ভাবতে পারেন উল্টোভাবে, যে যারা সবে পিরিয়ডস হয়েছে বা পিরিয়ডসে পা রাখছে, যৌবনের দিকে পা রাখছে, এই সমস্ত মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের যন্ত্রণা বা পেন, এই যে সিমটমসগুলো বললাম, এই সমস্ত সিমটমসগুলো খুব ভালোভাবে বা খুব প্রচুর পরিমাণে লক্ষ্য করে। তবে হ্যাঁ, যাদের বিয়ে হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই পিরিয়ডের সময় যে পেনটা, এই পেনটা কিন্তু অন্য রকমের হয়, এর সমস্ত লক্ষণ চেঞ্জ হয়ে যায়। দুটোর ক্ষেত্রে কিন্তু দুরকম লক্ষণ প্রকাশ পায়, ওই জন্যেই দুটো দুরকম নাম, এটা প্রাইমারি ডিসমেনোরিয়া, ওটা হচ্ছে সেকেন্ডারি ডিসমেনোরিয়া। তবে এই প্রাইমারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের যে পেলভিক এরিয়া আছে, পেলভিক এরিয়াতে কিন্তু কোনো রকম অ্যাবনর্মাল প্যাথোলজি প্রকাশ পায় না, কোনো রকম অ্যাবনর্মাল প্যাথোলজি ফুটে ওঠে না। এক্ষেত্রে কিন্তু এইটা কিন্তু নর্মাল হয়, মানে কোনো প্যাথোলজি ছাড়াই বা কোনো রোগ শোক বিশেষ কিছু হয় না, নর্মালি এই যন্ত্রণাটা শুরু হয়। তবে এটা মেডিসিন খেতে পারেন বা কিছু ঘরোয়া উপায় বলবো, সেক্ষেত্রে সেই উপায়গুলো যদি আপনারা অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু একেবারে সুস্থ হয়ে যাবেন। তাহলে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে যদি পেলভিক কোনো প্যাথোলজি না থাকে, পেলভিকে যদি কোনো রোগ না থাকে, তাহলে এটা হয় কেন? এটা হচ্ছে হরমোনাল চেঞ্জ বা হরমোনাল ইমব্যালেন্সের কারণে তো এই পেনটা তৈরি হয়। আবার এই বিভিন্ন রকম উপায় অবলম্বন করলে হরমোনাল যে চেঞ্জ, এটা যদি আপনার নর্মালে চলে আসে তখন কিন্তু আর এই ব্যথাটা আপনার হবে না। তবে সহজভাবে বলতে গেলে কিন্তু এই প্রাইমারি ডিসমেনোরিয়াতে বেশিরভাগই অবিবাহিত বা কুমারী মেয়েরা আক্রান্ত হয়ে থাকে। তাই আপনি যদি এই সমস্ত সিমটমসে যদি আপনার মধ্যে প্রকাশ পায় বা এই রোগে যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন, এরকম সমস্যা যদি আপনি ভুগতে থাকেন, তাহলে কিন্তু আজকের আমি যে 3 থেকে 5টি ঘরোয়া উপায় বলবো, এই ঘরোয়া উপায়গুলি যদি আপনারা মানতে পারেন তাহলে কিন্তু আমি বলছি আপনাদের এই যে সমস্যা, এই সমস্যা থেকে কিন্তু আপনারা নিজেদেরকে সুস্থ করে তুলতে পারবেন। যাদের খুব সিভিয়ার কন্ডিশন, প্রচণ্ড সিভিয়ার, এই সমস্ত উপায় অবলম্বন করেও হবে না, তাদের ক্ষেত্রে মেডিসিনাল ট্রিটমেন্ট নিতে হবে। সেক্ষেত্রে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, অথবা আপনার নিকটবর্তী যে কোনো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেটা আপনাদের সম্পূর্ণ নিজস্ব স্বাধীনতা। তো প্রথম যে উপায়টার কথা বলবো সেটা আপনারা সবাই জানেন, কম বেশি সবাই হয়তো করেন, তবুও বলে দিচ্ছি, সেটা হচ্ছে গরম সেঁক দেওয়া। যখনই আপনার ব্যথাটা হালকা হালকা হচ্ছে বুঝতে পারছেন, সেই সময় গরম কিছু দিয়ে কোমরে বা তলপেটের ওই এরিয়াতে সেঁক দিন। তাহলে কি হবে না, গরম সেঁক দেওয়ার ফলে ওখানকার যে মাসেলগুলো আছে সেই মাসেলগুলো অনেক বেশি রিল্যাক্সড হয়ে যাবে, আর মাসেলগুলো রিল্যাক্সড হয়ে যাওয়ার ফলে আপনার ব্যথাটা কিন্তু কমবে। এটা হচ্ছে ফার্স্ট উপায়, যেটা সবাই করতে পারে। নেক্সট যে উপায়টার কথা বলবো, এবারে ইউনিক উপায়ের কথা বলবো। পিরিয়ডের ব্যথা দূর করতে জোয়ান কিন্তু খুব ভালোভাবে কাজ করে। আপনারা কি করবেন না, যখন এই পিরিয়ডে প্রচুর পরিমাণে ব্যথা হবে তখন 1 চামচ মতো জোয়ান নেবেন, নিয়ে ওই জোয়ানটাকে গালে দিয়ে খাবেন না, ওই জোয়ানটাকে গরম জলে ফুটিয়ে সব সমেত খেতে পারেন, অথবা যাদের জোয়ানে ঠিক অসুবিধা হবে বা চিবিয়ে চেবালে ঝাল লাগবে তারা ছেঁকে ওই জলটা খেতে পারে। খেয়ে দেখুন, পিরিয়ডের এই যে ব্যথা যন্ত্রণা কিচ্ছু আপনার থাকবে না, সব আপনার নর্মাল হয়ে যাবে। এর পাশাপাশি আপনার যদি সামান্য যদি গ্যাস অ্যাসিডিটিও হয়ে থাকে তাহলেও কিন্তু সেটাকেও কিন্তু একেবারে কমিয়ে দিতে খুব ভালোভাবে কাজ করবে কিন্তু এই জোয়ান। আর এই জোয়ানের পাশাপাশি আরও একটা উপায় জিনিসের কথা বলি, যেটাকে যদি আপনারা অবলম্বন করতে পারেন, সে পিরিয়ডের ব্যথাও কমাবে, প্লাস ইনফ্লামেশন যদি কিছু হয়ে থাকে, সামান্যতম, হয় না ইন জেনারেলি, তাও যদি কিছু হয়ে থাকে সেটাকেও কমাবে। এর পাশাপাশি কি হবে না, রক্তে আমাদের শরীরে যে ব্লাডের ফ্লোটা ঠিক রাখবে, পাশাপাশি যে ক্র্যাম্পিং পেন, খিঁচে ধরা যে যন্ত্রণা, খিঁচে ধরাটাকে কমিয়ে দেবে। সেটা হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে দারচিনি নর্মাল মুখে রেখে চিবিয়ে খেতে পারেন, তবে সেক্ষেত্রে সামান্যটুকু হয়তো রাখবেন, তাই ওরকমভাবে খেতে যাবেন না। দারচিনি গুঁড়ো করে নেবেন, গুঁড়ো করে নিয়ে সেটা গরম জলে দিয়ে ভালো করে নেড়ে শরবতের মতো করে খেয়ে নিতে পারেন, অথবা দারচিনির চা তৈরি করে খেতে পারেন, সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাবেন।
তবে দারচিনির চা যদি তৈরি করতে চান সেক্ষেত্রে এর সঙ্গে আদা তুলসী পাতাটা যোগ করতে ভুলবেন না, কারণ আদা তুলসী পাতাও কিন্তু পিরিয়ডসের এই যে সময় ক্র্যাম্পিং পেন, এই পেনটাকে কিন্তু কমাতে খুব ভালোভাবে কাজ করে। এর পাশাপাশি কি করে না, এর পাশাপাশি আপনার যে বমি বমি ভাব, মাথা ঘোরা, গা গুলানো, এই যে কন্ডিশনগুলো, এই কন্ডিশনগুলোকে কিন্তু খুব ভালোভাবে মেনটেন করতে সাহায্য করে আদা তুলসী পাতা আর দারচিনি দিয়ে তৈরি চা। এবার যে উপায়টার কথা বলবো সেটা খুব ইজি, কিন্তু সেটা করাটা খুব দরকার, কারণ পিরিয়ডসের সময় এই যে হরমোনাল ইমব্যালেন্স হয়, হরমোনাল ইমব্যালেন্সটাকে ব্যালেন্সে ফেরাতে কিন্তু এই যে উপায়টা বলছি, এই উপায়টা খুব ভালোভাবে কাজ করে। সেটা হচ্ছে তিল। তিল খেতে হবে না। কিভাবে খাবেন না, 1 চামচ তিলকে যেমনভাবে চিয়া সিড ভিজিয়ে রাখেন সেই রকম ভাবে 1 চামচ তিলকে 1 গ্লাস জলে ভিজিয়ে রেখে দিন। সারা রাত ভেজানোর পরে সকালবেলা উঠে ওটা খেয়ে নিন। ইয়ে কি করবে না, হরমোনাল যে ইমব্যালেন্স হচ্ছে, ইমব্যালেন্সটাকে একদম পুরো নর্মালে নিয়ে চলে আসবে, যার ফলে তো আপনার এই যে ব্যথা ব্যথা ভাব বা এই ক্র্যাম্পিং পেন এটা কমে যাবে। আরেকটা উপায় বলি এর পাশাপাশি করবেন, সেটা হচ্ছে হলুদ দুধ। এটা অনেকে করতে পারেন, নাও করতে পারেন, কারণ অনেকের দুধ খেলে গ্যাস হবে। তো সেক্ষেত্রে যাদের এই সমস্যা থাকবে বা অনেকের দুধ সহ্য হয় না, দুধ অ্যালার্জি থাকে, তারা এই উপায়টা বলুন করবেন না, কিন্তু যাদের কিছু নেই তারা করতে হবে। সেটা হচ্ছে হলুদ দুধ। 1 গ্লাস গরম দুধে একটু হলুদের রস করে দিয়ে সেটাকে ফেটে খেয়ে নিতে পারে রাতে শোয়ার আগে। তাহলে কি হবে না, রাত্রেবেলা শুয়ে থাকাকালীন যে ব্যথা যন্ত্রণার সমস্যার কারণে যে ঘুমে ব্যাঘাত ঘটা সেটা কিন্তু হবে না। তার পাশাপাশি হলুদে তো অ্যান্টি ইনফ্লামেটরি গুণ আছে, সেটা কম বেশি সবাই জানেন। সেই গুণের কারণে এই ইনফ্লামেশনকেও কিন্তু কমাতে খুব ভালোভাবে কাজ করবে। এর পাশাপাশি হালকা একটু এক্সারসাইজ করতে পারেন, না করতে পারেন, চেষ্টা করবেন হালকা একটু এক্সারসাইজ করার, যাতে করে শরীর ঠিক থাকে। যেগুলো খাওয়া এড়িয়ে যাবেন সেগুলো হচ্ছে ঠান্ডা জিনিসপত্র খাবেন না, বেশি তেল মশলাযুক্ত খাবার খাবেন না, চা কফি একটু কম খাওয়ার চেষ্টা করতে হবে এই সময়টাতে। তাহলে দেখবেন মোটামুটি আপনাদের যে পিরিয়ডসের সময় যে ব্যথা, মানে প্রাইমারি ডিসমেনোরিয়াতে যদি আপনি আক্রান্ত হন, তাহলে এটাতে আপনি খুব দ্রুত রেজাল্ট পাবেন। তবে এক্ষেত্রে একটা কথা বলি, যারা সেকেন্ডারি ডিসমেনোরিয়াতে আক্রান্ত, অর্থাৎ যারা বিবাহিত, যাদের বাচ্চা আছে, তাদের পিরিয়ডসের সময় যদি এই সমস্যাগুলো হয়, এরকম যন্ত্রণা হয়, অ্যাকচুয়ালি এই যন্ত্রণা তো হয় না, শুধুমাত্র যন্ত্রণা হবে, তার ক্ষেত্রে আলাদা আলাদা লক্ষণ ফুটে উঠবে। তো এইরকম কন্ডিশন যদি আপনার হয়, সেক্ষেত্রে কিন্তু এই রেমেডি অতটাও কাজে দেবে না। তার জন্য নেক্সট ভিডিও আসছে, নেক্সট ভিডিওর দিকে কিন্তু চোখ রাখতে হবে। সেকেন্ডারি ডিসমেনোরিয়ার উপরে নেক্সট ভিডিও আসবে, সেই ভিডিওটা দেখলে আপনারা কি কি উপায় আছে অবলম্বন করতে পারেন। যদি ট্রিটমেন্ট করতে চান তাহলে এই ভিডিও দেখেও যোগাযোগ করতে পারেন। তোকে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।